আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রাথমিক শিক্ষায় কাঙ্ক্ষিত দক্ষতা অর্জিত হয়নি, বিশেষ কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার। অ্যালবিন ও মহিষ নেতানিয়াহু দেখতে মানুষের ভিড়। কাপাসিয়ায় স্ত্রী সন্তান হত্যার প্রধান আসামির আত্মহত্যা, পদ্মা সেতুর সিসিটিভিতে ধরা পড়েছে লাফ দেওয়ার দৃশ্য। ঢাকা বদলাতে হলে আগে নিজেদের বদলাতে হবে, ডিএসসিসির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আব্দুস সালাম। লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিটিনার পদত্যাগ, ইউক্রেনের লক্ষ্যভ্রষ্ট ড্রোন নিয়ে বিতর্কে জোট সরকারের ভাঙন। হরমুজে আবার উত্তেজনা বাড়ছে, আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ। আইপিএলে চমক দেখানো বৈভব সূর্যবংশী এবার ভারত এ দলে, জেএফএ কাপের আঞ্চলিক পর্ব শুরু কাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষায় এখনও কাঙ্ক্ষিত শেখার দক্ষতা অর্জিত হয়নি। অনেক শিক্ষার্থী নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকলেও তাদের বড় একটি অংশ শ্রেণী উপযোগী দক্ষতা অর্জন করতে পারছে না। তাই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে সরকার বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার 14 মে রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা, কর্ম অভিজ্ঞতা ও আগামী ভাবনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত 3 মাস হলো নতুন একটা সরকার এসেছে। এই নতুন সরকার আসলেই গোলগুলো অ্যাচিভ করতে চায়, তারা শুধু বড় বড় বিল্ডিং দেখাইতে চায় না। আমাদের এখন ওরিয়েন্টেশন, ফুল মিনিস্ট্রির ওরিয়েন্টেশন হলো লার্নিং অবজেক্টিভস। ইতিমধ্যে 6টা জেলায় অ্যাটলিস্ট 25টা স্কুলে গেছি। সো ইটস এ র্যান্ডম স্যাম্পল। স্টিল আপনি ধরেই নেন যে মন্ত্রীকে যখন কোনো ডিপিও কোনো স্কুলে নিয়ে যায়, ওই জেলার বেস্ট স্কুলে নিয়ে যায় না ওয়ার্স্ট স্কুলে নিয়ে যায়? আমি ধরে নিচ্ছি ভাই বেস্ট, শুধু ভালো না। তো ওই জেলার বেস্ট স্কুলে যাওয়ার পর যদি দিজ আর মাই ফাইন্ডিংস, মানে আমার ফাইন্ডিংস হলো 30% উপরে আমরা প্রপার লার্নিং অ্যাচিভ করতে পারিনি, 30% ম্যাক্সিমাম। এবং এটা আমি র্যান্ডম নাম্বার বলছি ভাই, এটা থেকে খারাপ হতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট স্কুলস পার জেলা। তো সেই জায়গা থেকে আমাদের আসলে অনেক দূরে যেতে হবে। এবং ওই রেমিডিয়াল, ওই যে ক্লাসেরও রেমিডিয়াল, মানে রেমিডিয়াল মোস্টলি আমরা মিন করি যারা স্কুলের বাইরে ঝরে পড়েছে। বাট আমরা আজকে যেটা আলোচনা করছি, যেটা আসলে খুব শক্তভাবে আমরা লক্ষ্য করেছি, স্কুলের ভেতরেও ক্লাস। অন্যদিকে দুই শিংয়ের মাঝখানে সিথির মতো ভাঁজ, গোলাপি আভা মেশানো সাদা শরীর আর সবসময় সতর্ক তীক্ষ্ণ দৃষ্টি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে থাকা অ্যালবিনো জাতের এই মহিষটিকে দেখলে প্রথমেই চোখে পড়ে তার আলাদা রূপ। কেউ কাছে গেলেই নাক দিয়ে জোরে শব্দ তুলে তেড়ে আসে। খামারের কর্মচারীরা বলেন, প্রতিদিন যারা তাকে খাবার দেন, গোসল করান, পরিচর্যা করেন, তাদেরও রেহাই নেই। সুযোগ পেলেই গুঁতো দেওয়ার চেষ্টা করে। স্বভাবের এই তেজের কারণেই খামারিরা তার নাম রেখেছেন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম অনুসারে। খামারের একপাশে বাঁশের ঘেরের ভেতরে দাঁড়িয়ে থাকা অ্যালবিনো মহিষটিকে ঘিরে কৌতূহলী মানুষ কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা ও শ্যালককে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা এই তথ্য নিশ্চিত হয়েছে বলে জানায়। ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 14 মে বিকেল 3টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পর ফোরকান পালিয়ে পদ্মা সেতুতে যান এবং সেখান থেকে নদীতে ঝাঁপ দেন। ঘটনার দিন 11 মে ভোরে একটি সাদা প্রাইভেট কার সেতুর মাঝামাঝি স্থানে থামে। সাদা শার্ট পরা ফোরকান গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর নিজের মোবাইল ফোন ও কালো রঙের ব্যাগ সেতুর উপর রেখে তিনি পদ্মা নদীতে ঝাঁপ দেন। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথায় থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখছে, রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব, আমরা আরও আশেপাশে কয়েকজনকে দেখাই ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা।
তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নগর ভবনে প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ঢাকা আমাদের প্রাণের শহর, আর এই শহরকে সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে আগে নাগরিকদের নিজেদের বদলাতে হবে। তার ভাষায়, আমরা বদলালে ঢাকা বদলাবে। বৃহস্পতিবার 14 মে ডিএসসিসির নগর ভবনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ক্লিন সিটি গ্রিন সিটি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান শুরু হয়েছে। আব্দুস সালাম বলেন, পৃথিবীর সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা যেন আর না থাকে, এটাই তাদের লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমান আজকে যে কর্মসূচি দিয়েছেন, আমরা বিশ্বাস করি এবং এই ঢাকা মহানগরীর মানুষ যদি আমাকে আগামী দিনে মেয়র সমর্থন করে, তাহলে অবশ্যই 2 বছরের মাথায় এই ঢাকা শহরকে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইউক্রেন থেকে আসা লক্ষ্যভ্রষ্ট ড্রোন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাটভিয়ার মধ্য ডানপন্থী প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। ড্রোন অনুপ্রবেশ সামলাতে সরকার ব্যর্থ হয়েছে, এই অভিযোগ তুলে জোট সরকারের বাম ঘেঁষা শরিক দল প্রোগ্রেসিভস পার্টি সমর্থন প্রত্যাহার করে নেয়। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বৃহস্পতিবার সিলিনা পদত্যাগের সিদ্ধান্ত জানান। এর মাত্র 1 সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাডস একই ইস্যুতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। প্রোগ্রেসিভ পার্টির অভিযোগ ছিল, ইউক্রেন সীমান্ত থেকে ভুলবশত লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ড্রোন সামলাতে সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। সিলিনা তখন বলেছিলেন, প্রতিরক্ষামন্ত্রী জনগণের আস্থা হারিয়েছেন। পরে তিনি আরও স্পষ্ট করে জানান, ড্রোন অনুপ্রবেশের ঘটনায় প্রতিরক্ষা খাতের রাজনৈতিক নেতৃত্ব দেশের আকাশ নিরাপদ রাখার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। 7 মে ইউক্রেনের 2টি ড্রোন লাটভিয়ায় প্রবেশ করে, যার একটি জ্বালানি সংরক্ষণাগারে আছড়ে পড়ে। স্প্রাডস দাবি করেছিলেন, রাশিয়াকে লক্ষ্য করে ছোড়া ইউক্রেনীয় ড্রোন ভুলবশত লাটভিয়ায় ঢুকে পড়ে। গত মার্চ থেকে ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন বাল্টিক অঞ্চলের 3 দেশের ভূখণ্ডে আঘাত হানছে, যা সমালোচকদের মতে লাটভিয়ার সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ করছে। হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা এবং সেটি এখন ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার 14 মে ইউকে মেরিটাইম এজেন্সি জানায়, আমিরাতের ফুজাইরা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় জাহাজটি দখলে নেওয়া হয়। কারা এই অভিযান চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী একাধিক হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা কমেনি। ইরান প্রণালীটি বন্ধ করে রেখেছে, আর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন হতো, ফলে পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করছে। গত রোববার দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। পরে কাতার জানায়, জাহাজটি আমিরাত থেকে তাদের জলসীমায় প্রবেশের সময় ড্রোন হামলার শিকার হয়। এসব ঘটনার পর প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে, আবার সংঘাতের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা তৈরি করছে। অনেকেই ভেবেছিলেন বৈভব সূর্যবংশী হয়তো অল্প দিনের চমক হয়ে মিলিয়ে যাবেন। মাত্র 15 বছর বয়সে আইপিএলের মতো কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা সহজ কাজ নয়, কিন্তু রাজস্থান রয়্যালস তাকে হারিয়ে যেতে দেয়নি। প্রথম আসরে নজরকাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয় আসরেও নিয়মিত সুযোগ পেয়েছেন তিনি, আর সেই সুযোগেই বাজিমাত করেছেন। এবার ডাক পেলেন ভারত এ দলে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারত এ দলে জায়গা পেয়েছেন বৈভব। বয়স কম হলেও তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে জাতীয় দলের পাইপলাইনে প্রবেশের সুযোগ করে দিয়েছে। সাধারণত এ দলে ভালো পারফরম্যান্সই ক্রিকেটারদের জাতীয় দলে যাওয়ার পথ প্রশস্ত করে। এবার ফুটবলের খবর। আগামীকাল থেকে রাজবাড়ী, রংপুর ও ফেনীতে জেএফএ কাপের খেলা শুরু হচ্ছে। এরপর 10 জুন টাঙ্গাইল, ঝিনাইদহ ও রাজশাহীতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজশাহী ছাড়া বাকি 5 ভেন্যুতে 2 গ্রুপে 4টি করে মোট 8 দল করে প্রতিযোগিতা হবে। রাজশাহীতে 2 গ্রুপে 7 দল অংশ নেবে। প্রতিটি ভেন্যুতে দলগুলো গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন জোনাল শিরোপার জন্য মুখোমুখি হবে। 6 ভেন্যুর 6 চ্যাম্পিয়ন ও সেরা 2 রানার্স আপ দল চূড়ান্ত পর্বে জায়গা পাবে। তবে চূড়ান্ত পর্বের ভেন্যু ও সময় এখনও নির্ধারণ করেনি ফেডারেশন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।